গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো কালকে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা তাওয়াংয়ের এই হোমস্টেটা এসে স্টে করেছি। এখানে দুদিন থাকতে হবে। তো আজকের আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। এখান থেকে যাব বুমলা পাস। এখান থেকে বেশি না, আপ ডাউন মিলে 80 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। তো সবাই এখন রেডি হচ্ছে। ওই যে সত্যম চা খাচ্ছে, এরা সব খাওয়া দাওয়া করছে। শাহরুখদা রেডি হচ্ছে। গুড মর্নিং সবাই। বাস, এনার্জি সবার ফুল। কালকে রেস্ট হয়ে গেছে, আজকেরও রেস্ট হবে। তো দেখা হচ্ছে মোটো ব্লগে। তো আমরা বেরিয়ে রেডি হয়ে যাওয়ার মতো গাড়ি ওয়ার্ম আপ করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু হোটেল ওনার বললেন বুমলা পাস যাওয়ার জন্য তো আলাদা করে একটা পারমিট দরকার। আমি ভেবেছিলাম সম্ভবত চায়নার পারমিটটাই কাজে দেবে, কিন্তু না, ওটার জন্য যেহেতু চায়না বর্ডার এলাকা পারমিট তো লাগবে। তো আমরা যে হোমস্টেটায় ছিলাম ওখানকার ওনার সাইবারে কাজ করে। তো উনি বললেন দেখি চেষ্টা করে, আমাদের কাছে আমাদের গাড়ির ইন্স্যুরেন্স, বাইকের ইন্স্যুরেন্সের হার্ড কপিও ছিল না। তো চেষ্টা করে দেখলো এবং গিয়ে পাসটা কমপ্লিটও করে আসলো। মর্নিং পাস খুব সহজেও পাওয়া যায় না, একদিন আগে দিলে খুব সুবিধা হয়। তো এক্ষুনি এসে জানালেন যে হ্যাঁ হয়ে গেছে। বলছে যে আমরা খুব লাকি। তো এইবার ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ম্যাগি খেয়ে এবার রওনা দেবো বুমলা পাসের উদ্দেশ্যে। তো চলো। হাতে ইনি ছিলেন যিনি আমাদের পাসটা করিয়ে দিলেন, ওনার জন্য সম্ভব হলো। তো এখান থেকে বুমলা পাস দেখাচ্ছে 33 কিলোমিটার। এই হচ্ছে স্টেডিয়াম। অসাধারণ ভিউ। সকালে আজকের ওয়েদারটাও খুব সুন্দর পেয়েছি। উনি বললেন যে অন্য সময় তো বৃষ্টি হয়, আজকের ওয়েদারটাও ভালো আছে। যাওয়ার তো দুটো পথ দেখাচ্ছিল, কিন্তু এই পথে গেটটা বন্ধ আছে। আর সামনে পাহাড়গুলো কি অসাধারণ দেখাচ্ছে। ও তো আবার ওই পথে যেতে হবে আমাদের। ऊपर থ্যাংক ইউ। ফুটবল গ্রাউন্ড, এটা ছোটোখাটো একটা স্টেডিয়াম। গ্যালারির সংখ্যা কম আর কি। ওয়েদার ভালো থাকলে যা ভিউ দেখায়। বাড়ি থেকে তো ঠান্ডা পাবো বলে বডি ওয়ার্মার এনেছিলাম, কিন্তু পরলাম না। রোদের তাপমাত্রা আজকের বেশি আছে, দেখা যাক কতটা কি ঠান্ডা পাই। কিন্তু কাল সেলা পাসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেয়েছিলাম। এখনও রুমেও ঠান্ডা ছিল, কিন্তু ভেতরে হিটার ছিল বলে আমরা অত টের পাইনি। এই যে এই পথে চলে এসেছিলাম, ওটা গেটটা বন্ধ, তাই এই পথে আসতে হলো আবার ঘুরে। কালকের মানে যে হোমস্টেটায় আছি বা ছিলাম সেটায় নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, নেটওয়ার্ক একদম ভালো ছিল। তো কালকের আগের দিনে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছিলাম, আর আজকে সকালে আপলোডে বসেছিলাম। বেরোনোর আগেই দেখি আপলোড কমপ্লিট হয়ে গেছে। অরুণাচলের সৌন্দর্য একদম খুব সুন্দর, অসাধারণ ভিউ। ওই যে বৌদ্ধিস্ট স্ট্যাচু একটা, খুব সুন্দর। ওখানে কিছু কাজ চলছে, আর কি চাই। এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও আর একটু বাড়ি ফোনও করে নিলাম। রাস্তাগুলো দারুণ দেখাচ্ছে। তো বেশি লেট করবো না, বেরোই। এখান থেকে আর 28 কিলোমিটার দেখাচ্ছে। সেই ফ্ল্যাগগুলো দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, আস্তে আস্তে আরও সুন্দর লাগছে। এই জায়গাগুলো আর রোড কন্ডিশন ঠিক রাখার জন্য পিছনে হাত হচ্ছে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। তো
থ্যাঙ্কস ওনাদের এত সুন্দর মেনটেন রাখার জন্য সব কিছুই। তো এখানেই আর্মি চেকপোস্ট ছিল, এখানেই এন্ট্রি হয়ে গেল। যখন বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি তখন ওনারা বলছেন যে বহুত বড়ি দূর সে আয়ে হো। তারপর বললাম যে কলকাতা তো নয়, আরও 80 কিলোমিটার দূরের থেকে আসলাম। গাড়ি এন্ট্রি হয়ে গেল। প্রচণ্ড খাড়াই রাস্তা, কিন্তু কালকে থেকে যা পাচ্ছি প্রচণ্ড খাড়াই রাস্তা পাচ্ছি। উপরে ওয়েদারটা যেন ভালো পাই এটাই আশা করি। কালকে যদি একটু সকাল সকাল বেরোতাম, মানে 9টা কি 9:30 কি 10টার মধ্যে যদি পৌঁছে যেতাম সেলাপাস, তাহলে হচ্ছে ওয়েদারটা ভালো পেতাম আর ভিউটাও ভালো পেতাম। কিন্তু যে সময় পৌঁছেছি টানা বৃষ্টি চলেছে, টানা বৃষ্টি, আর পুরো মেঘে ঢাকা, একদম 100 থেকে 150 মিটারের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আগের ভিডিওতেও জানিয়েছি আপনাদের। ওখান থেকে পুরো আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া শুরু। ঠান্ডা কিন্তু ক্রমশ বাড়ছে আরও। চারিদিকে ভ্যালিতে অসংখ্য ফুল, কিন্তু আসলে পাহাড়ের বৃষ্টির সময় একরকম সৌন্দর্য, বরফে একরকম সৌন্দর্য, আর গরমে তো আরেক রকম সৌন্দর্য হবেই হবে। পুরো পুরো সাইডগুলো কিন্তু পুরোটাই ফুলে ভরা, খুব সুন্দর লাগছে। ফ্ল্যাগ সাথে ফুল, ও স্বপ্নের জগতে চলে এসেছি। ভাবতেও পারিনি এত দূর আসতে পারবো। সবই মনোবল। চেষ্টা করো বন্ধু, তোমরাও পারবে। অরুণাচলে একটা জিনিস লক্ষ্য করলাম যে বেশিরভাগ গাড়ি কিন্তু এস রেজিস্ট্রেড, মানে আসাম। সামনে মেঘ, খুব সুন্দর দেখাচ্ছে। তো তোমরা একটু ট্রাকের পিছনে ছিল একটা মেডিসিনের, আর্মি মেডিসিনের ট্রাক যাচ্ছে। তো আমরা সাইড নিয়ে এগিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু পিছনে আছে সবাই একসাথে যাবো বলে ট্রাকটাকে আবার ছেড়ে দিলাম। ওই যে ট্রাকটা যাচ্ছে, আর কি সুন্দর লাগছে, অসাধারণ। আস্তে আস্তে এগোই, সময় প্রচুর আছে আজকে, সব থেকে সময় বেশি আজকের। 35 কিলোমিটার যাওয়া, 35 কিলোমিটার আসা, বেশিক্ষণ না, 2-4 ঘন্টা। আর একটু ভিউর জন্য যতক্ষণ দাঁড়ায় সেটা। বুমলা পাস আর সেলা পাসে যা কন্ডিশন দেখলাম, নভেম্বর ডিসেম্বর মাসে আসলে আর জানুয়ারি মাসে আসলে এই 3টে মাসের মধ্যে বরফ পাবোই পাবো। শুধু বরফ দেখা এখনো বাকি। বরফটা দেখতে একবার আসতে হবে শীতের মরশুমে। আমরা যে সাংতি ভ্যালি থেকেছিলাম সেখানে নিচে কিন্তু টাওয়ার ছিল না, এখানে এত উঁচুতেও টাওয়ার আছে, সব সুবিধাও হবে আমাদের। আর পুরো পাহাড় কিন্তু মেঘে ঢেকে আছে, পুরো পাহাড় মেঘে ঢেকে আছে। আর ঠান্ডাও ভালোই পাচ্ছি, তবে খুব একেবারে কনকনে ঠান্ডা এখনও পাইনি। বা এটাও হতে পারে গ্লাভসটা পরে আছি হয়তো, বুঝতে পারছি না। তো এই হচ্ছে সেই লেকটা। লেকটা কিন্তু উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। তো এই রাস্তাটা প্রচণ্ড কিন্তু খাড়াই, দেখে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সেকেন্ড ইয়ারেই গাড়ি খুব কষ্টে কষ্টে উঠছিল। আর যত 350 সিসি সেগমেন্টের মধ্যে বাইক আছে তার মধ্যে এই ক্লাসিকের কিন্তু, ক্লাসিক হোক যাই হোক, রয়্যাল এনফিল্ডের গাড়ির এই টর্ক সব থেকে বেশি। এই হাই টর্কের গাড়ি যদি এত কষ্ট করে ওঠে তাহলে লো টর্কের গাড়িগুলো কীভাবে উঠবে সেটাই ভাবছি। তো আগে যে লেকটা পেয়েছিলাম, ওটা যে লেকটার কথা আমরা বোর্ডে পড়ছিলাম সেই লেকটা না, ম্যাপে দেখছি লেকটা এই যে সামনে এখানেই, এই যে সেই লেকটা। আমাদের বাইকারদের কাছে হচ্ছে এক একটা পাস
এক একটা অ্যাচিভমেন্টের মতো। কালকে একটা অ্যাচিভমেন্ট পূরণ করেছি, তো আজকে একটা অ্যাচিভমেন্টের পথে চলছি, এগোচ্ছি। একটা পাহাড় দিয়ে নেমে আসলাম, ওই পাহাড় দিয়ে আবার উঠতে হবে। অনেকটাই উপরে কিন্তু চলে এসেছি, আর ওই বোর্ডটায় লেখা দ্য অনলি ইম্পসিবল জার্নি ইজ দ্য ওয়ান ইউ নেভার বিগিন। তো সত্যিই ঠিক, সমস্ত অসম্ভব জার্নি যেটা তুমি শুরুই করনি সেটাই অসম্ভব হবে। একবার শুরু তো করে দেখো, শেষ ইচ্ছে শক্তি থাকলে শেষ হবেই হবে। ইচ্ছে শক্তি আর মনোবল। ওই দূরে আরও একটা লেক দেখা যাচ্ছে। শীতের সময় আসলে লেকগুলো পুরোটাই বরফে জমা হওয়া পেতাম। এক এক সময়ের এক এক সৌন্দর্য, আর ভ্যালিটাও খুব সুন্দর দেখাচ্ছে। এইসব আগে ছবিতে দেখতাম, এখন চোখের সামনে দেখছি, কি অসাধারণ লাগছে। ছবিতে যা সুন্দর লাগে না, তার থেকে শত কোটি গুণ ভালো লাগে চোখের সামনে দেখতে, এত অপরূপ। এখন ক্রমশ আমরা নিচের দিকে যাচ্ছি, আর এখান থেকে 10 কিলোমিটার বাকি, 9.6 কিমি। ওখানে একটা ছোট ওয়াটারফলও আছে। 4-5টা কুকুর নেমে আসছে। পাহাড়ের কুকুরগুলো এবং গরুগুলো, গরু কি মহিষ সঠিক আমি জানি না, কিন্তু গরু বলেই আমি ধরছি, গরুগুলো খুব কিউট দেখতে। ও, একটাকে ধরে নিয়ে বাড়ি নিয়ে গেলে হতো। ওরা এখানেই খুশি, পাহাড়ে। ফার্স্ট গিয়ার ছাড়া তো উঠছেই না। এইবার আবার খাড়াই পথ শুরু হয়ে গেল। একটু পিছিয়ে পড়ছিল বলে দাঁড়িয়েছিলাম এখানে, তো শাহরুখদার গাড়ি নাটটা একটু টাইট দিয়ে নিল, রেঞ্জ তো ছিল না। আর্মি অফিসাররা গাড়ি নিয়ে যাচ্ছিলো, জিজ্ঞাসা করলো, তো আমরা বললাম, দাঁড়িয়ে আবার রেঞ্জ দিল। ওনাদের জন্য খুব সাহায্য হয়ে গেল, থ্যাঙ্কসও জানালাম, খুব সাহায্য হলো। এই জায়গাটা দেখে ভিডিও না অন করে তো থাকতেই পারলাম না। আজকের 2-5 মিনিট এগোচ্ছি আর অসাধারণ অসাধারণ ভিউ পাচ্ছি। কি সুন্দর এই ভিউ, উপত্যকা আর লেক সমেত। ও, এটাই তো দেখতে এসেছিলাম। অরুণাচল, তোমার যা সৌন্দর্য তা দেখতে 1500 কেন, 15,000 কিলোমিটার পাড়ি দিতেও রাজি আছি। অসাধারণ সুন্দর নির্জন এই পাহাড়ে। শুধুমাত্র আমরা আর আর্মি ক্যাম্প কিছু আছে, আর 2-1টা 4 হুইলার আসছে, যারা বাই রোড আসছে আর কি। বাই রোড এসে বাই ট্রেন বা বাই এয়ার আসছে, এসে কার হায়ার করে এখান থেকে বুমলা পাস। সম্ভবত আমার তো মনে হয় বুমলা পাস, সেলা পাস খুব কম লোকই যান, কারণ এগুলো বেশিরভাগই বাইকারদের ট্রিগার করে। এখান থেকে 5 কিলোমিটার বাকি, 5.5 কিলোমিটারের পথ। কি সুন্দর দেখাচ্ছে লেকগুলো, অসাধারণ, জাস্ট কি বলবো। যেদিন থেকে অরুণাচলের পাহাড়ে উঠেছি সেদিন থেকে তো প্রশংসার শেষ নেই আমার, আর প্রশংসা করতে করতে শব্দও কম পড়ে যাচ্ছে আমার। শুধু দেখেই উপভোগ করুন, কি সুন্দর। ছোট্ট একটা মন্দির আছে ওখানে, ঠান্ডাটাও কিন্তু দারুণ লাগছে। তো আবারও একটা অসাধারণ ভিউর সাথে তলায় একটা লেক আছে ছোট, আর ওই রোডটা দিয়ে সম্ভবত আমরা যাব। পুরো খাড়াই একদম, আর পাহাড়গুলো অসাধারণ লাগছে, সুন্দর। এখানে বেশিরভাগই সবই পাহাড়গুলো মানে পাথরই দেখতে পাচ্ছি বেশি। দার্জিলিং কিন্তু
এর সামান্যটুকু দেখিনি। পাহাড় দেখেছি কিন্তু পুরোটাই সবুজে ঘেরা। এখানে পাহাড় একদমই আলাদা রকম। পাহাড়ের বুকে এখানে জিপিএস সঠিকভাবে কাজ করছে না, ম্যাপ দু এক সময় একটু ভুলও দেখাচ্ছে, কিন্তু রাস্তা তো একটাই, তাই কোনো সমস্যা হচ্ছে না। তো অলরেডি দেখছি আর 800 মিটার বাকি, 2 মিনিট। খুশির আমাদের সীমা নেই। আর এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদমই নেই। বুমলা পাস চলে এসেছি। ও অ্যাচিভমেন্ট, অ্যানাদার অ্যাচিভমেন্ট কমপ্লিট। সেই মামুদপুরের বুকে বসে থাকা ছেলেটা আজকের বুমলা পাস অ্যাচিভ করেছে। শুধু টাকা আর গাড়ি থাকলে হবে না বন্ধু, নিজের মধ্যে সক্ষমতাও দরকার। অসাধারণ লাগছে। আর 400 মাইল দূরেই বুমলা পাস। ও ওখানে কয়েকজন টুরিস্ট আগে থেকে পৌঁছে গেছে। প্রচুর ঘোড়া, গাড়ির আওয়াজে ভয়েতে পালাচ্ছে। ও এই হচ্ছে বুমলা পাস, 15,200 ফিট। থ্যাংক ইউ। এই যে পার্কিং এরিয়া, এই যে बुमला पास চলে এসেছি। শাহরুখ দা, एक्सपीरियंस কিরকম? पहली बार जब मैंने दार्जिलिंग गया, अरे बांग्लाয় বলো। বাংলা बोलने में হ্যাঁ, हम लोग जब সরি হিন্দি বলে বলে একটা এ হয়ে যাচ্ছে না। যখন প্রথমে দার্জিলিং গেছিলাম, হ্যাঁ, তখন আমাদের ড্রিমটা কমপ্লিট সাকসেস করতে হয়নি। আর এরকম পাহাড় তো সে সামান্য কিছু পাহাড় না, অধুরা থেকে গেছিল। বাট ইসবার ফুল কনফিডেন্স চলে এসেছি। বুমলা ও কমপ্লিট কিয়া 15,200 ফিট। गॉड के साथ पूरा कॉन्फिडेंस में है। চেক করো ভিউ। তো বুমলা পাসে এসে 3 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা গেছিলাম চায়না বর্ডারে, ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ না। আর যখন এসেছিলাম হালকা হালকা ঠান্ডা লাগছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঠান্ডা হাওয়া চলছে, পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই উপরের ড্রেসটা এখান থেকে কিনলাম, এখানে আর্মি ক্যান্টিন আছে, যেখানকার যা একটা স্মৃতি থাকা ভালো, এটাই পছন্দ হলো। শাহরুখদাও একটা নিল, সবাই একটা একটা করে। আর ওই যে বুমলা লেখা, বলে রাখি ওখান থেকে যা জানতে পারলাম, এই টপটায় বাংকার আছে। এই বাংকারটা আমাদের, ওর পরে যে ওটা হচ্ছে হেলমেট টপ বললো সম্ভবত, বলে গেলাম। ওই টপটা চায়নার, ওখান থেকে চায়না শুরু। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কয়েকটা ছবি তুলে বেরিয়ে যাব। ভিউটা আরেকবার দেখে নিই। সত্যম এখানে ফিল নিচ্ছে গাড়ির উপরে বসে, ঠান্ডাও লাগছে। কিরে বাড়ি যাবি না, থাকবি এখানে? থেকে গেলে কি ভালো হয়, সেই ভিউ না। তো এখানে রাইডিং জ্যাকেটটা খুলে রেখেছি, ঠান্ডা তো অসম্ভব লাগছে। যাব আস্তে আস্তে যাব, আজকে তো বেশি তাড়াহুড়ো নেই। চলো। আর একটা জিনিস বললো, এই যে এখানে রেড শেড আর গ্রিন শেড আছে, যখন ইন্ডিয়া চায়নার বর্ডার বা কোনো কিছু নিয়ে ছোটোখাটো সমস্যা হয়, তো এখানে দুই দেশের আর্মিরা বসে এখানেই সামলে নেয়, মানে সমঝোতা করে নেয়। তো এটুকু জানলাম। আর চায়নায় আছে ব্লু শেড, আমাদের ইন্ডিয়ার হচ্ছে রেড আর গ্রিন, কিন্তু চায়নার ব্লু শেড। এখানে ভিডিও করা অ্যালাউ আছে, কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। ঠান্ডা, গাড়ি ওয়ার্ম আপ করা দরকার। 1 মিনিট স্টার্ট করে রেখেছিলাম, জার্নি স্টার্ট। চললাম বুমলা পাস, কোনো সময় বরফে আসবো খনি।
তো আস্তে আস্তে আমরা এবার হোমস্টের দিকে যাব। আসার সময় যেগুলো দেখার জিনিস ছিল সেগুলো আস্তে আস্তে দেখতে দেখতে যাব। ও এইগুলো দেখুন, ভয় পেয়ে দৌড়াচ্ছে। আসাম ফোর্ট এটা। তো ওখানে আর্মি অফিসার যে কথাগুলো বললেন, যে সালটা আমার সঠিক মনে নেই, অনেকক্ষণ হয়ে গেছে, ভুলে গেছি। চায়না যখন অ্যাটাক করে তখন আমাদের ইন্ডিয়ান আর্মি মানে প্রস্তুত ছিল না, রাতেই অ্যাটাক হয়। তো আর্মি জওয়ান তখন এই ক্যাম্পে ছিল মাত্র 16 জন, আর ওদিক থেকে 150 সেনাবাহিনী নিয়ে ফার্স্ট ওয়েভ, সমুদ্রের ঢেউ যেরকম একের পর এক আসে, সেরকম ফার্স্ট ওয়েভে 150 জন আর্মি নিয়ে চায়না আর্মি অ্যাটাক করেন। তো ওখানকার যিনি ছিলেন তিনি ফার্স্ট ওয়েভটা তো ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু সেকেন্ড আর থার্ড ওয়েভ মানে ওয়েভ যত আসছে তত কিন্তু সেনার সংখ্যা বাড়ছে। তা ফার্স্ট আর সেকেন্ড ওয়েভ ঠেকাতে পারেননি, ওখানে 16 জন আর্মি শহীদ হন। আর তারপরে চায়নারা এখান থেকে ঠেকাতে তলায় একটা পোস্ট আছে সুবেদারের নামটা ভুলে গেলাম, ওনার রেসপেক্টেড, ওনার কাছেও আর্মি যে সংখ্যা কম ছিল, তো উনিও বেশি সামলাতে পারেননি। ফার্স্ট আর সেকেন্ড ওয়েভ অবধি সামলাতে পেরেছে। তখন তো এরকম রাস্তাঘাটও ছিল না, রেনফোর্সমেন্ট পাঠানোর জন্য অতটা সময়ও ছিল না। উনি যতটা সম্ভব ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উপর থেকে খবর ছিল চাইলে আপনি পিছিয়েও আসতে পারেন, কিন্তু উনি পিছিয়ে না গিয়ে চায়না সেনাদের সঙ্গে লড়াই করেন এবং থার্ড ওয়েভ অবধি ঠেকায়। আর আমরা থার্ড দিন সেলাবাসের আগে বমডিলা পাস পেয়েছিলাম, ভিডিওতে দেখতে পাবেন, দুদিনের আগের ভিডিও দেখে নেবেন। ওই চীনা সৈন্যরা এখান থেকে লড়তে ওই বমডিলা পাস অবধি চলে গেছিলো, ওর আগে যেতে পারেনি। তার আগে ভারতীয় সৈন্যরা ওনাদের থামিয়ে দিয়েছিল। পাহাড় পেরিয়ে আবার চলে এসেছি 3 নম্বর পাহাড়ে। আর বাড়িটা কত সুন্দর লাগছে, আর মেঘের একদম ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এরকমই ওয়েদার ঠিক আছে, বড্ড বেশি মেঘ হয়ে গেলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। উপরে আধা ঘন্টা দাঁড়ানোর পর যা ঠান্ডা হাওয়া শুরু হলো, ভীষণ। আর ওখানে একটা মিলিটারি ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া, আমরা একটু কফি খেয়ে নিলাম। আর গরম জলের ব্যবস্থা করে রেখেছেন ওনারা। আর একটু শপ আছে, কিছু ঠান্ডা জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর হ্যাঁ, বলে রাখি, যেহেতু এটা 15,200 ফিট উচ্চতায়, তো অনেকের একটু শ্বাসকষ্ট হলেও হতে পারে। আমার যেমন দাঁড়াতে মানে আস্তে আস্তে অক্সিজেন লেভেল একটু কম, তো শ্বাসকষ্ট অন্তত হয়নি, কিন্তু মাইগ্রেন একটু ধরেছিল, যেটা আস্তে আস্তে নামছি মাইগ্রেনটা কমছে। তো ওখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, যারা একটু বয়সী লোক যাচ্ছেন তারা বা বাচ্চাও যাচ্ছেন, তারাও অক্সিজেন একটু নিয়ে নিচ্ছে। সমস্যা হলেও হতে পারে, কোনো ব্যাপার না, সবই ব্যবস্থা আছে। নিচ দিয়ে নামতে হবে। এখানে দাঁড়িয়ে একটু সত্যমের ডিস্ক ব্রেকটা একটু প্রবলেম হয়েছিল, কিছু না, একটু হিট হয়ে যাওয়াতে অয়েলের সমস্যা হয়েছিল, সাহেব আবার ঠিক করে দিল। তো 5 মিনিট রেস্ট হয়ে গেল। আবার তাওয়াং সম্ভবত আর 8 কিলোমিটার বাকি এখান থেকে। আর হ্যাঁ, যেখানে প্রথম পারমিট দেখাতে হয়েছিল সেখানে একটু সিরিয়াল নম্বরটা বলতে হবে। আর মাঝখানে যেখানে চেক হয়েছিল সেখানে তো পারমিটটা নিয়েই নিল, ওখানেই জমা হয়ে যাবে পারমিট। হঠাৎই
মেঘে ঠেকে গেল, ওই সাইডটা একটু পরিষ্কার দেখতে পাচ্ছি, হয়তো বৃষ্টি পেলেও পেতে পারি, তার আগেই যেন হোমস্টে পৌঁছে যাই। বৃষ্টি পেলেও যদিও সমস্যা নেই, ব্যাগে তো রেনকোট আর জলের বোতল নিয়ে এসেছি, যা যা দরকার লাগে আর কি। তো যেটা বলছিলাম, কালকে তো আমরা হোমস্টে অনেক তাড়াতাড়ি পৌঁছেছি আর কি, রাস্তা কম ছিল আমাদের, আর আমরা পৌঁছেছিলাম সম্ভবত 5:30 নাগাদ। তো পৌঁছে কাজ যা ছিল সব মিটিয়ে ভিডিও এডিট করে মনে করেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ব। 10টা নাগাদ ডিনার করে শুয়েও পড়েছিলাম, কিন্তু বন্ধুবান্ধব একসাথে থাকলে যা হয় আড্ডাই আর কি হতে হতে সেই ঘুমানো গিয়ে দাঁড়ালো 1টা নাগাদ। তো এরকম সবার সাথেই হয় আর কি, হাসি ঠাট্টা 1-2 দিনই তো ব্যাপার। তো এই চেকপোস্টটাই আমাদের সিরিয়াল নাম্বার বলতে হলো, আর এখানেই প্রথম চেক হয় পারমিটটা। তো দূরের থেকে ওই যে বাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে, সব কটাই একই রং করা, দেখতেও ভালো লাগছে। আর এদিকে ভ্যালিটা দেখুন, খুব সুন্দর। একটু উপরে ঠান্ডা পেয়েছিলাম, আর এখানে নামতে নামতে অতটা ঠান্ডা কিন্তু নেই। তোলায় একটা বৌদ্ধিস্ট টেম্পল আছে, এখন দেখা যাচ্ছে না, দেখা গেলে অবশ্যই দেখাবো। এরপরে দেখা যাবে ওই যে বৌদ্ধিস্ট টেম্পল, ওই যে ওই জায়গাটা যেতে পারলে তো খুব সুন্দর দেখাতো, দেখি যেতে পারি কিনা। মূর্তিটা একদম কাছে, এখান থেকে আর 3 মিনিটের পথ বাকি। একটু রাস্তা ভুলে গেছিলাম, তাই ম্যাপটা লাগিয়ে নিলাম, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়েছে প্রচুর। সে স্টেডিয়ামটা, আর স্টেডিয়ামের পাশেই আমাদের হোটেল। যাওয়ার সময় তো এত গাড়ি ছিল না, প্রচুর গাড়ি হয়ে গেছে। তো যে হোমস্টেটায় ছিলাম সেখানকার খাবার তো অত ভালো লাগেনি, তাই দেখাচ্ছে এখান থেকে 1.2 কিলোমিটার একটা হোটেল, দেখি খাবার দাবার কি পাওয়া যায়। পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, একই রকম থাকলে চলে আসবো। भैया इधर से जा सकते हैं क्या? कहाँ जाएगा वैसे? एक होटल दिखा रहा है। अरे ग्लास बना हुआ है, ये देखो, ये रहा माँ होटल रेस्टोरेंट। हाँ तो इस तरफ होगा, इस तरफ जा सकते, यहाँ से जा सकते हैं? हाँ वहाँ बदल में पहुँचेगा सीधा यहाँ से। जा सकते हैं ना, ठीक है, थैंक यू। सर जा सकते हैं? एक होटल दिखा रहा है इस रास्ते से, कौन सा? माँ होटल रेस्टोरेंट एंड होम, जा सकते हैं क्या? आगे जाके ना हाँ मोड़ आएगा, ऊपर को जाएगा वो। हाँ, हाँ। सीधा ना जाना, ऊपर को जाना, बुमड़ा मार्केट, बुमड़ा गेट लिखा हो, बाहर निकल हाँ। सीधा मार्केट से बड़ी है सारा। नहीं कल जब हम यहाँ से गुजरे थे ना, यहाँ पे नो एंट्री का साइन लगा था, हमने सोचा कहाँ पे? यहाँ पे। नहीं सर, जहाँ पे नो एंट्री किसी को नहीं है। हाँ हमने सोचा कि आर्मी कैंप होगा। ना ना ना, ठीक है जो मर्जी जा सकते। ठीक है ओके, थैंक यू। हाँ তো মা কালী হোটেল নাম বলে তো ঢুকে গেছিলাম বাঙালি হোটেল বলে, কিন্তু খাবার দাবারের মধ্যে ডাল আর আলুর চোখাটা যা টাটকা, আর বাদ বাকি সব বাসি টাইপের। সবাই খেয়ে বললো, আমিও ফেলে দিলাম, আমি তো টেস্টই করিনি। বাজে হচ্ছে রাত্রি 9:42।
উপরে এসলাম ডিনার করতে। শাহরুখ দ্বারা অলরেডি ডিনার করা শুরু করে দিয়েছে। শাহরুখ দ্বারা ভাত খাচ্ছে না রাত্রেবেলা, ব্রেড টোস্ট খাচ্ছে। ভাত খেয়ে খেয়ে বোর হয়ে গেল, আর বাদ বাকি সবাই আসছে। তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এই অবধি, এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। টিল দেন, টাটা। चलती राहों में भी पी लेने दो, अभी जिंदा हूँ तो जी ले।